Assalamu alaikum. Welcome to today's academia session, Bios Academia session, and I will discuss today on understanding fundus fluorescence angiography. Fundus fluorescence angiography is a technique used to examine the retinal circulation এবং এটা একটা ডায়াগনস্টিক এবং প্রগনোস্টিক টুল ফর ম্যানেজমেন্ট অফ দ্য অকুলার ডিজিজেস and it involves rapid serial photography after intravenous injection of fluorescent আর এটা ট্র্যাডিশনালি আমরা ফান্ডাস ক্যামেরা অর এসএলও দিয়ে আমরা ছবিগুলো নিতে পারি এবং ইউজুয়ালি ফিল্ড অফ ভিউ থাকে 20 to 50 ডিগ্রি। আমাদের একটু ফ্লোরোসেন্ট ডাই সম্পর্কে জানতে হবে। ফ্লোরোসেন্ট ডাই এটা ফ্লোরোসেন্ট সোডিয়াম এবং অ্যালকালাইন ইন নেচার, usually yellow to orange red in color. It depends upon the concentration এবং এটা ইনট্যাক্ট ব্লাড রেটিনাল ব্যারিয়ারটাকে ক্রস করতে পারে না। এখানে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে ইনট্যাক্ট ব্লাড রেটিনাল ব্যারিয়ার। আচ্ছা, এটা ডিফিউজ করে কোরিও ক্যাপিলারিজে, কারণ হচ্ছে কোরিও ক্যাপিলারিজ গুলো ইউজুয়ালি ফেনস্টেটেড, যার কারণে এখানে কোরিও ক্যাপিলারিজের ভিতর থেকে ডাইটা ডিফিউজলি বাইর হয়ে আসতে পারে। আর এলিমিনেটেড হয় লিভার এবং কিডনিতে সাধারণত 24 আওয়ার্সের ভিতরে। ফ্লুরোসেন্টগুলো অ্যাপ্রক্সিমেটলি 80% বাউন্ড করে প্লাজমা প্রোটিনের সাথে এবং আরবিসির সাথে এটা বাইন্ড করে। আর আর ব্লাড রেটিনাল ব্যারিয়ারটা প্রিভেন্ট করে, এটা আগেই বলেছে যে প্রিভেন্ট করে ডিফিউজিং ইনটু দ্য রেটিনাল টিস্যু। আর লিকেজ ক্যান শো অন ফ্লুরোসেন্ট অ্যাঞ্জিওগ্রাম ইন এরিয়াস, কোথায় নিউ ভেসেল যেখানে থাকে। আর লিকিং ল্যাক অফ ব্লাড অকুলার ব্যারিয়ার অর রিজন যেখানে ব্লাড অকুলার ব্যারিয়ার ডিফেক্ট করে, ইনডিউসড বাই ইনফ্লামেশন অর ইসকেমিয়া। ফ্লুরোসেন্ট অ্যাঞ্জিওগ্রাফি আমরা তিনটা প্রপার্টিজের উপরে বেস করে, সেটা হচ্ছে নন ফেনস্টেটেড প্রপার্টি অফ দ্য রেটিনাল ভেসেলস, যেটাকে আমরা ব্লাড রেটিনাল ব্যারিয়ার বলতেছি। আর একটা হচ্ছে বাইন্ডিং ক্যাপাসিটি অফ ফ্লুরোসেন্ট ডাই, যেটা প্রোটিনের সাথে বাইন্ড করে, প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করে। এবং প্রপার্টি অফ ডাই হুইচ ফ্লোরেস, মানে আহ, যে ডাই এটা দেওয়ার পরে আমরা যেটা পাই আর কি, আলোটা, সেটাই হচ্ছে প্রপার্টিস। আমাদেরকে একটু ইম্পর্টেন্ট দিতে হবে রেটিনার সার্কুলেশন গুলোর উপরে। সবার এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি সবার নিচে স্ক্লেরা, তারপরে কোরিও ক্যাপিলারি কোরয়েডাল ভেসেলস, তার উপরে থাকে হচ্ছে কোরিও ক্যাপিলারিস আর রেটিনার মাঝখানে থাকে হচ্ছে আরপিই লেয়ার এবং ব্রুকস মেমব্রেন। এবং তার উপরে নিউরোসেন্সরি রেটিনা। ইউজুয়ালি নিউরোসেন্সরি রেটিনার সার্কুলেশনে থাকে হচ্ছে দুই ধরনের, একটা সুপারফিশিয়াল ক্যাপিলারি প্লেক্সাস এন্ড ডিপ ক্যাপিলারি প্লেক্সাস, যেটা আমরা সবাই জানি। ব্লাড রেটিনাল ব্যারিয়ার দুই ধরনের, ইনার ব্লাড রেটিনাল ব্যারিয়ার আর আউটার ব্লাড রেটিনাল ব্যারিয়ার। ইনার ব্লাড রেটিনাল ব্যারিয়ারটা ফর্ম হয় হচ্ছে উইদিন দ্য লুমেন অফ দ্য ইনার অফ দ্য ক্যাপিলারি প্লেক্সাসেস ইন দ্য রেটিনা, এবং এটা ফর্ম করে টাইট জাংশনস বিটুইন দ্য এন্ডোথেলিয়াম অফ দ্য ব্লাড ভেসেল। টাইট জাংশনের কারণে ডাইগুলো ব্লাড ভেসেল থেকে ডিফিউজ করে রেটিনাতে আসতে পারে না। আর একটা হচ্ছে আউটার ব্লাড রেটিনাল ব্যারিয়ার, যেটা ফর্ম করে টাইট জাংশন বিটুইন দ্য আরপিই, এবং এই আরপিই টাইট জাংশন থাকার কারণে যে কোরয়েড লেভেলে যে ডিফিউজ হয়ে ফ্লুরোসেন্টে আসে, সেটা রেটিনাতে আসতে পারে না। তো আমরা যখন একটা পেশেন্টের ফ্লুরোসেন্ট অ্যাঞ্জিওগ্রাম করতে দিব, আমাদের কিছু রিকোয়ারমেন্ট থাকবে। এইটা এইটা একটা নমুনা রিকোয়ারমেন্ট পেপার, যেখানে আমরা পেশেন্টের নাম, পেশেন্টের কোন চোখ করতে চাই এবং সে ডায়াগনোসিসটা, এবং কোনো যদি স্পেশাল কোনো রিকোয়ারমেন্ট থাকে, যেমন কালার ফান্ডাস ফটো অথবা রেড ফ্রি ফটো দরকার হয়, তাহলে আমরা এখানে মেনশন করে দিতে পারি। সেক্ষেত্রে যে টেকনিশিয়ান, তার জন্য এটা বানানো ফ্লুরোসেন্ট অ্যাঞ্জিওগ্রাফি করাটা ইজি হবে এবং আমরা প্রপার ইনফরমেশনটা পাবো। ইউজুয়ালি আমরা অ্যান্টিকিউবিটাল ভেনে ডাইটা পুশ করি, ইউজুয়ালি 2 to 3 ml অফ 25% স্টেরাইল সলিউশন, অথবা 10% 5 ml স্টেরাইল সলিউশন দেই। বাটারফ্লাই নিডল ইউজ করি, দেওয়ার সময় স্লোলি একটু দিতে হয়। আহ, আমাদেরকে একটু ফিজিক্সটাও জানতে হবে, কারণ
ফিজিক্সটা ইম্পর্টেন্ট। আমরা কোনটা লাইটটা দিই, কিভাবে আমরা ক্যামেরাতে ছবিটা তুলি। ইউজুয়ালি লাইট সোর্সের সামনে একটা কোবাল্ট ব্লু ফিল্টার থাকে, যার কারণে সব লাইট, এটা যখন আমরা আলোটা ফেলি তখন এই কোবাল্ট ব্লু এক্সাইটেশন ফিল্টারে সব আলো বন্ধ হয়, শুধুমাত্র 465 থেকে 490 ন্যানোমিটার ওয়েভ লেন্থের ব্লু গ্রিন আলো যেটা, সেটা চোখের ভিতরে রেটিনার উপরে পড়ে। যখন এটা রেটিনার উপরে ব্লু গ্রিন লাইটটা পড়ে তখন ফ্লুorescent ডাইটা এটা অ্যাবজর্ব করে এবং এমিট করে 520 to 530 ন্যানোমিটার ওয়েভলেন্থের ইয়েলো লাইট। এই ইয়েলো লাইটটা যখন আইবল থেকে বের হয় তখন এটা একটা ব্যারিয়ার ফিল্টারের মাধ্যমে বের হয়ে এটা ক্যামেরাতে আসে, তারপর আমরা ছবি তুলি। সো দুইটা ব্যারিয়ার ফিল্টার খুব ইম্পর্টেন্ট, এবং কি ধরনের আলো হয় এটা ইম্পর্টেন্ট, আমাদের একটু জানা জরুরি। এটা আমাদের অনেক সময় রিটেনেও আসে। আমরা কোন কোন ক্ষেত্রে এফএফএ করতে চাই, দ্যাট ইজ ইন্ডিকেশন অফ এফএফএ: রেটিনাল ভাস্কুলার ডিসঅর্ডার, ম্যাকুলার ডিসঅর্ডার, রেটিনাল ভাস্কুলার ম্যালফরমেশন অ্যান্ড টিউমার, এনি কোরোনাল ডিজিজেস অথবা অপটিক নার্ভ ডিজিজেস আমাদেরকে একটু এফএফএ করে দেখতে হয়। এইসব এফএফএ এইসব ডিজিজে এফএফএ করে আমরা কি দেখতে চাই? আমরা দেখতে চাই যে নর্মাল আছে নাকি প্যাথোলজি আছে, নাকি ভাস্কুলার ইন্টিগ্রিটি মেনটেন হচ্ছে না, অথবা রেটিনাল ভাস্কুলার ইন্টিগ্রিটিতে প্রবলেম, নাকি কোরোনাল ভাস্কুলার ইন্টিগ্রিটিতে প্রবলেম। এটা আমাদের একটু ইনফরমেশন গুলো পেতে পারি। ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ফেজগুলো আমাদের জানতেই হবে, কারণ হচ্ছে যে এই টাইমের উপরে বেস করে আমরা বিভিন্ন ডিজিজ ডায়াগনোসিস করতে পারি। আহ, আমরা যখন অ্যান্টিকিউবিটাল ভেনে ডাইটা ইনজেক্ট করি, এর 8 থেকে 12 সেকেন্ড পরে ডাইটা চোখের ভেতরে আসে, মানে কোরয়েডে আসে, যেটাকে আমরা বলি প্রি আর্টেরিয়াল ফেজ আর কোরয়েডাল ফ্লাশও বলি আমরা অনেক সময়। আর ঠিক এর 1 থেকে 3 সেকেন্ড পরেই আর্টেরিয়াল ফেজটা শুরু হয়, সেন্ট্রাল রেটিনাল আর্টারিতে আসে। তারও কিছুক্ষণ পরে, 1 to 3 সেকেন্ড ইউজুয়ালি, এরপরে আসে হচ্ছে আর্টেরিও ভেনাস ফেজ, এবং এখানে ল্যামিলার ফিলিং শুরু হয়। এরপরে আসে হচ্ছে 5 to 10, সাবসিকুয়েন্টলি 5 to 10 সেকেন্ডস পরেই ভেনাস ফেজটা শুরু হয়, এবং অ্যাপ্রক্সিমেটলি 2 to 4 মিনিটে যে মিড ফেজ অথবা রিসার্কুলেশন ফেজ শুরু হয়, এবং 4 to 5 মিনিটে যে লেট ফেজ। এইখানে আমরা একটু ফেজগুলো আলাদা করছি। এইখানে আমরা দেখি যে ফার্স্ট যে ছবি, এই ছবিটাতে কোরোইডাল ফ্লাশ মানে কোরোইডাল ফেজটা আসে, যদিও তখনও ভেসেলের ভিতরে ডাইটা আসে নাই, আর্টারি অথবা ভেনে। জাস্ট পরবর্তী কিছু সেকেন্ড পরেই এই আর্টেরিয়াল ফেজটা শুরু হয়, এবং এখানে এই ভেসেলগুলো হচ্ছে আর্টারি, এবং তখনও যেহেতু ভেইনে আসে নাই, সো ভেইনগুলো বোঝা যায় যে কোনটা আর্টারি কোনটা ভেইন। তার একটু পরে ল্যামেলার ফ্লো শুরু হয়, এটা হচ্ছে আর্টেরিও ভেনাস ফ্লো বা ল্যামেলার ফ্লো, এবং তার পরবর্তীতে এটা ভেনাস ফ্লো, এখানে ভেনাস ফেজ, এখানে আর্টারি এবং ভেইন দুটোই ফিল করে ডাই, এবং তারপরে এটা হচ্ছে লেট ফেজ অথবা রিসার্কুলেশন ফেজ যেটা আমরা বলি। সো ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আহ, কোন ফেজে আমরা কি পাই এবং সেটার টাইমিংটা। যে আমরা ছবিগুলোতে দেখছি যে ফোবিয়াটা সবসময় ডার্কার থাকে। ফোবিয়াটা ডার্কারটা থাকার কজ কি? কজ হচ্ছে মেইনলি ফোবিয়াটা একটা আভাসকুলার জোন, মানে এখানে কোনো রেটিনাল ভেসেলস থাকে না। সেকেন্ডলি, এখানে যে আরপি গুলো থাকে এগুলো স্লাইটলি টলার, এবং মেলানিনটা বেশি থাকে, এবং ইউজুয়ালি ম্যাকুলার এরিয়াতে পিগমেন্টটা একটু বেশি থাকে। এখন আমাদের জানতে হবে ফ্লোরোসেন্ট অ্যাঞ্জিওগ্রামে আমরা আমরা কি কি পেতে পারি। একটা হচ্ছে নর্মাল, মানে স্টাডিটা নর্মাল, ব্লাড ভেসেল নর্মাল, কোরোইডাল ফ্লাশ নর্মাল, এভরিথিং নর্মাল। আর একটা হচ্ছে অ্যাবনর্মাল। অ্যাবনর্মালি যখন আসে তখনই আমাদের মধ্যে আসবে হচ্ছে এটা কি হাইপারফ্লোরেসেন্স অর হাইপারফ্লোরেসেন্স। আর একটা জিনিস আমরা পেতে পারি আর্টিফ্যাক্ট। তো আর্টিফ্যাক্ট নিয়ে আজকে আমরা বেশি আমরা কথা বলবো না, আমাদের আজকে টার্গেট হচ্ছে অ্যাবনর্মাল ফ্লোরোসেন্ট অ্যাঞ্জিওগ্রাম নিয়ে। হাইপোফ্লুরেসেন্স ইউজুয়ালি আমরা পাই যখন রিডাকশন অর অ্যাবসেন্স অফ নর্মাল ফ্লুরেসেন্স হয়, মানে যেখানে ফ্লুরেসেন্ট ডাইটা আমরা পাচ্ছি না। এইটা দুইটা মেজর প্যাটার্নে পাই আমরা, একটা হচ্ছে ভাস্কুলার ফিলিং ডিফেক্ট আর একটা হচ্ছে ব্লকড ফ্লুরেসেন্স। ভাস্কুলার ফিলিং ডিফেক্ট ইউজুয়ালি হয় ভাস্কুলার অক্লুশনে অথবা ভাস্কুলার বেড যদি লস হয়। ভাস্কুলার অক্লুশন আমরা কোনটাতে পাই?
যে রেটিনাল ভেসেল যদি অপারেশন হয়, অথবা কোরিয়া ক্যাপিলারি ড্রপ হয়, অথবা কোয়েডাল সার্কুলেশনে কোনো সমস্যা হয়, অথবা আর ভাস্কুলার বেড যেটা লস হয় সেটা ইউজুয়ালি আমরা দেখি মায়োপিক ডিজেনারেশনে, কোরিডোরেমিয়া এবং আদার্স কিছু ডিজিজ আছে যেটা আমরা পরে জানতে পারবো। এইটা একটা সিআরএওর সিআরএওর ফ্লোরোসেন্ট এনজিওগ্রাম। এইখানে আমরা যেটা দেখতে পাই, সিআরএতে যেটা হয় সেটা হচ্ছে সেন্ট্রাল রেটিনাল আর্টারি অক্লুশন হয়, যার কারণে ডাইটা রেটিনাল সার্কুলেশনে আসতে অনেক একটু দেরি হয়। নর্মালি নর্মালি কোরেডাল ফ্লাশটা শুরু হয়ে যায়, কিন্তু কোরেডাল ফ্লাশের পরে যে 1 to 3 সেকেন্ডের ভিতরে রেটিনাল সার্কুলেশনটা শুরু হওয়ার কথা, সেটা দেখা যায় যে একটু ডিলে হয়। ইউজুয়ালি যদি আর্লি স্টেজে আমরা করতে পারি তাহলে এইটা আমরা খুব ভালো মতো বুঝতে পারি। অনেক সময় লেট হয়ে গেলে, মানে সিআরও বেশি আগে হয়ে গেলে, তখন এটা অনেক সময় আমরা পাই না। কিন্তু এখানে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে আমাদের টাইমগুলো দেখা। দিস ইজ অলসো হাইপারফ্লোরেসেন্স। যদিও আমাদের এখানে কিছু হাইপারফ্লোরেসেন্স এরিয়াও আছে, কিন্তু আমাদের টার্গেট হচ্ছে হাইপারফ্লোরেসেন্স জিনিসটা বোঝা। এখানে আমরা দেখতেছি যে কিছু এরিয়া আছে যেটা হাইপারফ্লোরেসেন্স এরিয়া, এটার আমরা বলি সিএনপি এরিয়া অথবা ইসকেমিক এরিয়া। এইটার বিশেষত্ব হচ্ছে এটা চারপাশে বাউন্ডারি থাকে ব্লাড ভেসেলের মাঝে, মানে এই ব্লাড ভেসেলের মাঝখানে এটা হাইপারফ্লোরেসেন্স এরিয়া পাই আমরা। এবং যখনই আমরা এটা পাবো তখনই বুঝবো যে এই জায়গাটা হচ্ছে এটা কনফাইন্ড জায়গা, এবং এটা হচ্ছে কজ হচ্ছে ক্যাপিলারি ড্রপ আউট। এবং ইউজুয়ালি এই ক্যাপিলারি ড্রপ আউট এরিয়া এবং এবং পারফিউশন এরিয়ার মাঝখানেই নিউ ভেসেলগুলো ডেভেলপ করে। This is a case of CRAO sparing siloretinal artery. Siloretinal artery আসে হচ্ছে কোরোডাল ভেসেল থেকে। সো যখন আর্লি ফেজে কোরোডাল ফেজটা শুরু হয়, তখনই ডাইটা সিলোরেটিনাল আর্টারিতেও আসে, যার কারণে আহ, আমরা এই জায়গাগুলোতে নর্মাল পাই। কিন্তু খেয়াল করে দেখবো যে আমরা সিরোরেটিনাল আর্টারিটা ডাই নিছে, বাট তখনও সেন্ট্রাল রেটিনাল আর্টারিটা ঠিক মতো ডাই নেয়নি। এইখানে টাইমিংটা ইম্পর্টেন্ট, এর আগেই বলেছি। সো যদি আমরা টাইমিং গুলো দেখি, যে নর্মালি যে টাইমিং তার চাইতে বেশি সময় নেয় আর্টারিতে আসতে, এবং ভেনাস ফেজটা শুরু হতে দেরি হয়। খুব ইন্টারেস্টিং এটা। এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে কালার ফান্ডাসে ব্লাড ভেসেলগুলো একটু ডাইলেটেড আছে, কিছু স্ক্লেরোটিক ব্লাড ভেসেলস আছে, এক্সুডেটস আছে, কিছু হেমোরেজ আছে। এখানে টাইমটা একটু খেয়াল করতে হবে, 1 মিনিট 35 সেকেন্ড, 1 মিনিট, সরি, 1 মিনিট 35 সেকেন্ডে এখনো আর্টেরিয়াল ফেজটা শুরু হয়নি ঠিক মতো। নর্মালি যেটা হওয়ার কথা 8 to 12 সেকেন্ডসে। এবং 6 মিনিট 5 সেকেন্ড আমরা যেটা দেখতে পাচ্ছি, 6 মিনিট 5 সেকেন্ডেও 6 মিনিট 5 সেকেন্ডেও সরি 6 মিনিট 5 সেকেন্ডেও আর্টেরিয়াল ফেজ কমপ্লিট হয়নি এবং ভেনাস ফেজে আসেনি। সো মোটামুটি আমরা একটু আইডিয়া পাই যে এটা অকুলার ইসকেমিক সিনড্রোম হওয়ার সম্ভাবনাই বেশি। দিস ইজ এ কেস অফ পিডিআর। খুবই ইন্টারেস্টিং পিডিআর কেস, এর আগেও বলেছি যে ইসকেমিক এরিয়া যেটা, সেখানে হাইপোফ্লুরেসেন্স পাবো, এবং নন ইসকেমিক এরিয়া যেটা, এই ঠিক ইসকেমিক এরিয়া নন ইসকেমিক এরিয়ার মাঝখানে আমরা নিউ ভেসেল পাবো, হাইপারফ্লুরেসেন্স এরিয়া যেটা আমরা দেখতে পাচ্ছি। তো হাইপোফ্লুরেসেন্স আর একটা জিনিস ছিল ব্লক ফ্লুরেসেন্স। ব্লক ফ্লুরেসেন্সটা ইউজুয়ালি কখন আমরা পাই, যদি কোনো সাবস্টেন্সেস ফ্লুরেসেন্স, মানে কোরয়েডের উপরে বা রেটিনার মাঝে অথবা ভিট্রিয়াসের ভিতরে থাকে, যেটা আমার ফ্লুরেসেন্ট ডাইকে দেখতে বাধা দেয়, তখনই আমরা ব্লক ফ্লুরেসেন্স পাই। ইউজুয়ালি হাইপারপ্লাসিয়া অফ দ্য আরপিই, অথবা যদি এক্সুডেটস থাকে উইদিন দ্য রেটিনা, অথবা ব্লাড যদি থাকে উইদিন দ্য রেটিনা, অর অর সাব রেটিনাল স্পেস, অর সাব হাইলাইড স্পেস, অথবা ভিট্রিয়াস হেমোরেজ যদি থাকে, সেক্ষেত্রে আমরা ব্লক ফ্লুরেসেন্স পাবো। এটা একটা সাবহায়ালাইড হেমোরেজের ছবি, যেখানে আমরা করেসপন্ড করে যদি করি আমরা, তাহলে দেখতে পাবো যে এই জায়গাগুলোতে
hypofluorescent area. It's a block fluorescence. ব্লক ফ্লুরোসেন্স কেন? কারণ আন্ডারলাইং যে ফ্লুরোসেন্স সেটা আমরা এখানে দেখতে পাই না। এবং আমরা পরের স্লাইডে আরেকটা ছবি দেখব। এই এরিয়াটা যেটা দেখি সেটা হচ্ছে যে একদম কনফাইন্ড এরিয়ার প্রথম থেকেই আমরা কোনো ডাই দেখতে পাই না। এটা একটা কেস, এটা হচ্ছে সাব রেটিনাল হেমোরেজ। সাব রেটিনাল হেমোরেজের ক্ষেত্রে আমরা ব্লক ফ্লুরোসেন্স পাই। এই যে ব্লক ফ্লুরোসেন্সটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এখানে যেটা আগের ক্ষেত্রে বলছিলাম যে এখানে ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে এখানে ব্লাড ভেসেলগুলো, ওভারলাইং ব্লাড ভেসেলগুলো আমরা দেখতে পাই। এবং এই জিনিসটাই আমরা ডিফারেন্সিয়েট করতে পারি, এটা সাব রেটিনাল হেমোরেজ অর সাব হায়ালাইট হেমোরেজ অর ভিট্রিয়াস হেমোরেজ। This is a case of CRVO এবং এখানে ব্লক ফ্লুরোসেন্স ডিউ টু ইন্টাররেটিনাল হেমোরেজ। এই ছবিটা একটু ডিফারেন্ট, এখানে বোথ সাব হাইলাইট হেমোরেজও আছে, আবার ভিট্রিয়াস হেমোরেজও আছে। সাব হাইলাইট হেমোরেজের কারণে এই জায়গাটাতে যে ব্লক ফ্লুরোসেন্স পাই আমরা, এবং এটা খুব কনফাইন্ড। কিন্তু ডিফিউজলি এই জায়গাটা একটু হাইপারফ্লুরোসেন্স মনে হয় আমাদের ক্ষেত্রে, কারণ হচ্ছে এই হেমোরেজটার জন্য, ভিট্রিয়াস হেমোরেজের জন্য। এটা একটা অকার্ট সিএনভি, খুব সুন্দর একটা ছবি। এখানে আমরা ফ্লুরোসেন্ট অ্যাঞ্জিওগ্রামে যেটা পাই সেটা হচ্ছে সিএনভিএম এর জন্য, মেমব্রেন ফর্ম করার জন্য এখানে হাইপার ফ্লুরোসেন্স এরিয়া হয়, যেটা ইনক্রিজ করে উইথ দ্য টাইম, ইন্টেন্সিটিটা টাইমের সাথে ইনক্রিজ করে, কিন্তু মার্জিনটা সেম থাকে। কিন্তু আহ, খেয়াল করলে দেখা যাবে যে এই হাইপারফ্লুরেসেন্স এরিয়ার পাশেই হাইপোফ্লুরেসেন্স এরিয়া আছে। এটা অ্যাকচুয়ালি ব্লক ফ্লুরেসেন্সের জন্য হাইপোফ্লুরেসেন্স হয়। তার কারণ হচ্ছে যে এই হেমোরেজটা সিএনভিতে হেমোরেজ হয়েছে, যার কারণে এখানে ব্লক ফ্লুরেসেন্স হয়েছে। এটা একটা হাইপারট্রফি আরপিইর জন্য ব্লক ফ্লুরোসেন্স হয়েছে। এখানে এখানে দেখলে বোঝা যায় যে এই আরপি গুলো নর্মাল, কিন্তু এই আরপি গুলো একটু হাইপারট্রফি এবং পিগমেন্ট বেশি। এখন অনেকেই জিজ্ঞাসা করতে পারে যে এইটা তো কনফাইন্ড, এটার সাথে আমরা সিএনপি এরিয়াটা কিভাবে ডিফারেন্সিয়েট করব? সিএনপি এরিয়াটা ডিফারেন্সিয়েট করা এটার সাথে খুব সহজ, কারণ সিএনপি এরিয়াটা বাউন্ডেড থাকে উইদিন দা ভেসেল, যেখানে আরপি হাইপারট্রফি আরপি ক্ষেত্রে কিন্তু জিনিসটা তা না। সো খুব ইজি আর কি আমাদের জন্য ডিফারেন্সিয়েট করা। এটা একটা রেটিনাইটিসের কেস। রেটিনাইটিসের কেসের ক্ষেত্রে আমরা যেটা পাই সেটা হচ্ছে যে আর্লি হাইপোফ্লুরেসেন্স পাই ডিউ টু ডিউ টু ইনফ্লামেশন, ইডিমা অফ দ্য রেটিনা, যার কারণে আন্ডারলাইং কোরডাল ফ্লাশটাকে ব্লক করে। এবং পরবর্তীতে টাইমের সাথে সাথে যখন টাইমটা পাস হতে থাকে তখন স্টেইন নেয়, এটা হচ্ছে ইনফ্লেম ভেসেলের জন্য। নাও আমাদের আমাদের পরবর্তী যেটা সেটা হচ্ছে যে হাইপার ফ্লুরোসেন্স হচ্ছে that is an abnormally excessive, typically extending beyond the border of recognized structure। মানে হাইপারফ্লোরেসেন্সটা হচ্ছে যে জায়গাটাতে ফ্লোরেসেন্স আছে সেটা আস্তে আস্তে আরো বাড়তেছে, মানে কোনো যদি ডিফেক্ট থাকে। এটা ইউজুয়ালি চার ধরনের হাইপারফ্লোরেসেন্স আমরা পাই: লিকিং, স্টেইনিং, পুলিং অ্যান্ড ট্রান্সমিশন ডিফেক্ট। লিকিংটা হচ্ছে ব্লাড রেটিনাল ব্যারিয়ার যদি কম্প্রোমাইজড হয়, তখন ডাইটা ব্লাড ব্লাড ভেসেল থেকে এক্সট্রাভেসেটেড হয়ে উইদিন দ্য রেটিনা চলে আসে, রেটিনা প্যারেনকাইমাতে চলে আসে ডিফিউজলি। এবং এটা টাইমের সাথে সাথে ইনক্রিজ হয় ইন্টেন্সিটি এবং সাইজ অলসো। এই লিকিংটা আমরা ইউজুয়ালি পাই হচ্ছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি, রেটিনাল ভেন অক্লুশন, সিস্টার ম্যাকুলার এডিমা, প্যাপিলোএডিমা, সিএনভি এটসেট্রা। দিস ইজ এ কেস অফ পিডিআর, এর আগেও আমরা দেখেছি। এটা দেখে বোঝা যাচ্ছে যে আহ, এইটা যতটুকু আছে হাইপারফ্লুরেসেন্স, এইটা তার চেয়ে বেশি, এবং এই ইন্টেন্সিটিটাও বাড়তেছে এবং সাইজটাও বাড়তেছে। অর্থাৎ পিডিআর এর ক্ষেত্রে যে নিউ ভেসেলটা গ্রো করে, এই নিউ ভেসেলে যে লিকিংটা হয়, এই লিকিং এর জন্য হাইপারফ্লুরেসেন্সটা আস্তে আস্তে ইনক্রিজ করে বোথ ইন্টেন্সিটি অ্যান্ড অলসো সাইজ। না, দ্য স্টেনিং এটা এটা একটা প্যাটার্ন অফ হাইপারফ্লুরেসেন্স, যেখানে
ফ্লুরোসেন্সটা ইনক্রিজ করবে ব্রাইটনেসে, বাট নট ইন সাইজ। এবং এইটা আমরা পাই হচ্ছে ড্রুজেনে। তারপরে যদি কোনো স্কার থাকে রেটিনাতে, অথবা স্ক্লেরাটা যদি এক্সপোজড হয়, অথবা আমরা এমনি নর্মালি আমরা নর্মাল অপটিক ডিস্কও পেতে পারি। এখানে আমি একটা ফ্লুরোসেন্ট অ্যাঞ্জিওগ্রাম দেখাইছি অপটিক নিউরাইটিসের। অপটিক নিউরাইটিসের ক্ষেত্রে বোথ স্টেনিংও হয়, আবার লিকিংও হয়। লিকিংটা হয় হচ্ছে সেন্ট্রাল রেটিনাল আর্টারি ইনফ্লেমড হওয়ার জন্য। আহ, এটা লেট ফেজে যে স্টেনিংটা হয়। এটা বায়োল্যাটারাল সিএনভি। বায়োল্যাটারাল সিএনভি এই ক্ষেত্রে রাইট আইটা স্কার হয়ে গেছে, লেফট আইটা তখনও অ্যাক্টিভ। এখানে যদি আমরা এফএফএটা দেখি, তাহলে আমরা দেখি যে রাইট আই যে স্কার ডেভেলপ করে গেছে, এটা স্কারের জন্য চারপাশে হাইপারফ্লুরেসেন্স হয়েছে, বাট সেন্ট্রালি হাইপারফ্লুরেসেন্সের কজ হচ্ছে পিগমেন্ট ক্ল্যাম্প। আর লেফট আইয়ের ক্ষেত্রে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে হেমো লেফট আইয়ের ক্ষেত্রে যেটা আমরা পাই সেটা হচ্ছে যে ফ্লুorescent ডাইটা ইন্টেন্সিটিটা ইনক্রিজ করতেছে, যদিও মার্জিনটা, যদিও শেপটা সেম থাকে, একটু মার্জিনটা একটু ফ্লাফি, কারণ এটা হচ্ছে অ্যাক্টিভ অবস্থা, অ্যাক্টিভ ফেজে। দিস ইজ এ কেস অফ ডিস্ট্রফি। ডিস্ট্রফির ক্ষেত্রে যেটা হয়, স্টেইন করে, লেট স্টেইন করে, এবং এটা সাইজটা সেম থাকে, ব্রাইটনেসটাও মোটামুটি সেম থাকে। আমি পুরা এটা আপনাদেরকে দেখাতে পারতেছি না এখানে। আর একটা জিনিস আমরা দেখি সেটা হচ্ছে এপিএম পিপিই। এপিএম পিপিই তে যেটা হয় সেটা হচ্ছে আর্লি হাইপোফ্লুরেসেন্স, এবং যত সময় যায় মানে লেট স্টেজে হাইপারফ্লুরেসেন্স ডেভেলপ করে, যদিও মার্জিনটা একটু কনফাইন্ড থাকে। Now, pooling. Pooling refers to the accumulation of fluorescent dye in a fluid filled anatomical space. এই ফ্লুইড ফিল্ড স্পেসটা হতে পারে সাবরেটিনাল স্পেস, হতে পারে সাব আরপি স্পেস, এবং এইটার মেইন কজ হচ্ছে আউটার ব্লাড রেটিনাল ব্যারিয়ারের ব্রেকডাউন। ইউজুয়ালি আমরা সিএসআর এ পুলিং পাই, পিইডি তে পুলিং পাই। সিএসআর এর পুলিংটা হয় সাবরেটিনাল স্পেসে, এবং পিইডির পুলিং যেটা হয় মানে অ্যাকুমুলেশন যেটা হয় সেটা সাব আরবি স্পেসে। এটা এটা সিএসআর এর একটা অ্যাঞ্জিওগ্রাম। সিএসআর এর ক্ষেত্রে আমরা দুই ধরনের প্যাটার্ন পাই, এটা আমরা সবাই জানি। এটা হচ্ছে স্মোক স্ট্যাক, আর একটা হচ্ছে ইঙ্ক ব্লট প্যাটার্ন। এটা ইঙ্ক ব্লট প্যাটার্ন। এটা টাইমের সাথে সাথে ফ্লোরোসেন্টের ইন্টেন্সিটিটা ইনক্রিজ করে, অ্যাজ ওয়েল অ্যাজ ইনক্রিজ করে হচ্ছে সাইজও, এবং সাইজটাও। এটা একটু ইন্টারেস্টিং একটা অ্যাঞ্জিওগ্রাম, ফ্লোরোসেন্ট অ্যাঞ্জিওগ্রাম। এখানে এটা ক্রনিক সিএসআর। এইখানে আমরা দেখি যে অ্যাক্টিভ সিএসআর লিক আছে, এবং সেটার সাথে স্টেনিংও আছে। স্টেনিংটা হওয়ার কজ হচ্ছে রিপিটেড সিএসআর যদি হয়, তাহলে পিগমেন্টগুলো পিগমেন্টগুলো ডিসরাপশন হয়, যার কারণে আন্ডারলাইন কোরোডাল ফ্লাশটা আমরা দেখতে পাই। নাও উইন্ডো ডিফেক্ট। উইন্ডো ডিফেক্টের ক্ষেত্রে ট্রান্সমিশন ডিফেক্ট হয় ইউজুয়ালি, এবং আহ, যে জায়গাটাতে আরপি লেয়ারের ডিফেক্ট থাকে সেই জায়গাটাতে আমরা নর্মাল কোরোডাল ফ্লাশটা দেখতে পাই, বা নর্মাল কোরোডাল ফ্লুরোসেন্টটা আমরা দেখতে পাই। এবং এটার কজ হচ্ছে এএমডি, অথবা ফুল থিকনেস ম্যাকুলার হোল, অথবা আরপি টিয়ার এটসেট্রা। দিস ইজ এ কেস অফ ম্যাকুলার হোল। ইউজুয়ালি আমরা ম্যাকুলার হোলে এফএফএ করি না, কিন্তু এটা জাস্ট একাডেমিক্যালি করা। এখানে আমরা দেখতে পাই যে ফ্লোরোসেন্টটা আমরা দেখতে পাই। এটা উইন্ডো ডিফেক্টের কারণে, কারণ ফুল থিকনেস ম্যাকুলার হোলের কারণে আমরা আন্ডারলাইন যে কোয়েডাল ফ্লাশ এটা আমরা দেখতে পাবো। যে এটা ইন্টেন্সিটিটাও সেম থাকবে, ইন্টেন্সিটিটা বরং পরের দিকে আস্তে আস্তে কমতে থাকে, কিন্তু এটা সাইজটা থাকবে সেম। এছাড়া আমরা ভিজিবল স্ক্লেরাতেও দেখতে পাই হাইপারফ্লুরেসেন্স হতে পারে। এটা আরপি এন্ড করাইডাল অ্যাট্রফিতে হতে পারে, কোলোবুমাতে হতে পারে, এক্সুডেড স্কার, অথবা মাইলিনেটেড নার্ভ ফাইবার। এই ছবিটা বোথ সি বিআর ভিউ, এখানে দেখা যাচ্ছে যে ডাইটা ইয়ে হয় নাই। আর পেরিপ্যাপিলারি অ্যাট্রফির জন্য আমরা এখানে হাইপারফ্লুরেসেন্স পাচ্ছি। দিস ইজ এ কেস অফ আরপিইটিআর। আরপিইটিআর থাকার কারণে এই জায়গাটা হাইপারফ্লুরেসেন্স।
কিন্তু এই জায়গাটা হাইপারফ্লুরেসেন্স কারণ হচ্ছে পিগমেন্ট ক্লাম। এইখানে বোথ হাইপারফ্লুরেসেন্স হাইপারফ্লুরেসেন্স পাই আমরা। এটা ম্যাকুলার ডিজেনারেশন। সো এতক্ষণ যেটা দেখলাম তার মধ্যে হাইপারফ্লুরেসেন্স যখনই আমাকে প্যাটার্নটা আমাকে ডেসক্রাইব করতে হবে, আমাদের দুইটা জিনিস মাথার মধ্যে অবশ্যই রাখতে হবে, সেটা হচ্ছে ওভার টাইম ব্রাইটনেসটা কেমন এবং সাইজটা কেমন। ওভার টাইম যদি লিকিং এর ক্ষেত্রে ওভার টাইম ব্রাইটনেসটা ইনক্রিজ করে এবং সাইজ ইনক্রিজ করে। স্টেনিং এর ক্ষেত্রে ব্রাইটনেসটা বাড়ে, বাট সাইজটা কোনো চেঞ্জ ইউজুয়ালি থাকে না, অথবা শেপটা ইরেগুলার হতে পারে। এবং কুলিং এর ক্ষেত্রে ব্রাইটনেসটা সেম থাকে অথবা ইনক্রিজ করে, এবং সাইজটা কোনো চেঞ্জ থাকে না এবং শেপটা রেগুলার হয়। আর উইন্ডো ডিফেক্টে আমরা ব্রাইটনেসটা হয়তো পরের দিকে আস্তে আস্তে একটু কমতে থাকে লেট স্টেজের দিকে, কিন্তু সাইজের কোনো চেঞ্জ হয় না। এটা একটু ইম্পর্টেন্ট আমাদের জন্য। কিছু ফেজে দেখা যাবে যে টাইমটা, কিছু কন্ডিশনে এই ফেজের টাইমগুলো অল্টার হতে পারে। যেমন কার্ডিয়াক ডিজিজে, ক্যারোটিড আর্টারি স্টেনোসিসে, ব্লাড ভিসকোসিটিতে যদি চেঞ্জ হয়, ভেসেল ক্যালিবারে চেঞ্জ হয়, এটসেট্রা এটসেট্রা। এবং এটা খুব ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় দেখা যায় যে এইখান থেকে আমরা কিছু সিস্টেমিক ডিজিজ সম্পর্কে ক্লু পাইতে পারি। সো ইন এ নাটশেল আমরা দেখি যে হাইপোফ্লুরেসেন্স দুই ধরনের হতে পারে, একটা ট্রান্সমিশন ডিফেক্ট, একটা ফিলিং ডিফেক্ট। আমি আর খুব ডিটেলে যাচ্ছি না, যেহেতু এর আগেও আমাদের বলা হয়েছে। আর হাইপারফ্লুরেসেন্স চার ধরনের আমরা পাই। একটা হচ্ছে লিকিং ট্রান্সমিশন ডিফেক্ট, যেটা আরপি ডিফেক্ট হতে পারে, পুলিং আর স্টেনিং। কিছু স্পেশাল ফিচার আমাদের মাথায় রাখতে হবে, যেমন আহ, এই ক্ষেত্রে আমরা ফার্ন প্যাটার্ন পাই ফ্রোসেন অ্যাঞ্জিওগ্রামে। এইটা কোরোডাল একটা ডিজিজ, যেমন এটা হচ্ছে বেশাস ডিজিজ। ইউজুয়ালি ইন্টারমিডিয়েট ইভাইটিসে অনেক সময় ফার্ন প্যাটার্ন পেতে পারি। আহ, এটা হচ্ছে, এখানে আমরা দেখতেছি নিউমেরাস পিন পয়েন্ট হাইপারফ্লুরেসেন্ট ডট। অনেক সময় এটা আমরা মাইক্রো অ্যানিজমের সাথেও আহ, গুলাইতে পারি। কিন্তু এইটার একটা ইয়ে হচ্ছে, এটা পর লেট স্টেজে যে কোলেস করে। সো এইটা হচ্ছে, যদি এরকম আমরা পাই তাহলে এটা আমরা চিন্তা করবো যে এটা ভিকেএইচ। দিস ইজ এ কেস অফ সার্পিজিনাস কর্ডিটাইটিস। সার্পিজিনাস কর্ডিটাইটিস এর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আর্লি হাইপোফ্লুরেসেন্স হয়। এই ক্ষেত্রে লেট হাইপারফ্লুরেসেন্স হওয়ার কজ হচ্ছে এটা ইনঅ্যাক্টিভ, এবং মার্জিনটা একটু শার্প আমরা পাবো। এইটা একটা সার্পিজিনাস কর্ডিটাইটিস এর পেশেন্টেরই এফএফএ। এখানে আমরা দেখি যে মার্জিন গুলো একটু ফ্লাফি, মানে এখানে লেট স্টেজে মার্জিন গুলো একটু ফ্লাফি, মানে এটা হচ্ছে অ্যাক্টিভ স্টেজে আছে। যখনই আমরা ফ্লুরোসেন্ট অ্যাঞ্জিওগ্রাম করতে যাব আমাদের মাথায় একটু অ্যাডভার্স ইফেক্ট গুলো রাখতে হবে। অ্যাডভার্স ইফেক্ট গুলো কি কি হতে পারে, পেশেন্টকে আমাদেরকে অবশ্যই জানাতে হবে। অ্যাডভার্স ইফেক্ট গুলো যেমন স্কিনের ডিসকালারেশন হতে পারে, ইউরিনের ডিসকালারেশন হতে পারে উইদিন দ্য 6 to 12 hours। যখন আমরা ড্রাইটা ইনজেক্ট করব তখন এক্সট্রাভেসেশন হতে পারে, পেশেন্টের নশিয়া, ভমিটিং অথবা ইচিং, র্যাশ হতে পারে। এগুলো ছিল একটু মাইল্ড অ্যাডভার্স ইফেক্ট। কিছু মডারেট অথবা সিরিয়াস অ্যাডভার্স ইফেক্ট হতে পারে, যেমন ভেসোভেগাল এপিসোড হতে পারে, সিনকোপাল অ্যাটাক হতে পারে, হাইপোটেনশন হতে পারে, ল্যারেঞ্জিয়াল স্প্যাজম, অ্যানাফাইলেকটিক শক, মায়োকার্ডিয়াল ইনফেকশন অ্যান্ড ডেথ। এগুলো একটু এক্সট্রিমলি রেয়ার, যদিও মায়োকার্ডিয়াল ইনফেকশন অ্যান্ড ডেথ। তারপরেও আমাদের একটু অবশ্যই সাবধানে থাকতে হবে। যেহেতু অ্যাডভার্স ইফেক্ট আছে সেহেতু আমাদের অ্যাডভার্স ইফেক্ট ম্যানেজমেন্টের জন্য রেডি থাকতে হবে। এবং সবার প্রথমে যেটা করতে হবে, এফএফএ করার আগে অবশ্যই পেশেন্টের কনসেন্ট নিতে হবে, এবং পেশেন্টের প্রসিডিউর সম্পর্কে জানাতে হবে, পেশেন্টকে অ্যাডভার্স ইফেক্টগুলো সম্পর্কে জানাতে হবে। এরপরে আমরা কনসেন্ট নিয়ে আমরা প্রসিডিউর শুরু করব। এবং অবশ্যই অ্যাডিকুয়েট স্টাফ থাকতে হবে যারা এইসব অ্যাডভার্স কন্ডিশনগুলো ম্যানেজ করার জন্য এক্সপার্ট। এবং ইমার্জেন্সি রিসাসিটেশন ট্রলি আমাদের থাকতে হবে। এবং ট্রলিতে আমরা এপিনেফ্রিন, তারপরে অ্যান্টি অ্যালার্জিক ড্রাগ, ইকুইপমেন্টস, এয়ারওয়ে ম্যানেজমেন্টের ইকুইপমেন্টগুলো রাখতে হবে। পেশেন্টকে নর্মাল পজিশনিং এর জন্য রিক্লাইনিং চেয়ার, এবং যদি অনেক সময় বমি করে সেজন্য পেশেন্টের বমিটা ধরার জন্য
আহ, বমিটা ম্যানেজ করার জন্য জিনিসপত্র রাখা উচিত। এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ABCDE প্রোটোকল। এটা আপনারা একটু পরে একটু ডিটেল জেনে নিন। আমার একটু সময় কম জন্য আমি এখানে ডিটেল করতেছি না। এবং সো ম্যানেজমেন্টের প্রোটোকলটা, যেটা ABCD প্রোটোকল, এটা একটু আমাদের সবার জানতে হবে এবং খেয়াল রাখতে হবে। এবং সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাটেন্ডেন্ট নিয়ে আমাদের না থাকলে FFA করাটা একটু রিস্কি। অবশ্যই অ্যাটেন্ডেন্ট থাকতে হবে FFA করার সময়। ওভারঅল দিস আর দ্য মাইল্ড, মডারেট এন্ড সিভিয়ার অ্যাডভার্স ইফেক্ট, একটু বলে রাখছি আমি, এর মধ্যে আমি আর যাচ্ছি না। So there are some contraindications also. Contraindications গুলো অ্যাবসলিউট অ্যান্ড রিলেটিভ। অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন হচ্ছে তখনই যখন আমি জানি যে পেশেন্টের ফ্লোরোসেন্ট ডায়ে অ্যালার্জি আছে। আর রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশনস গুলোর ভিতরে হচ্ছে প্রিভিয়াসলি অ্যাডভার্স ইফেক্ট হয়েছিল, কিন্তু আমার এখন করতে হবে, মানে রিস্ক বেনিফিট রেশিওর ভিতরে বেনিফিট বেশি, তখন আমরা করতে দিব। মডারেট অথবা সিভিয়ার অ্যাজমা যদি থাকে, সিগনিফিকেন্ট কার্ডিয়াক ডিজিজ থাকে, রেনাল ফেলিওর আর হ্যাপাটিক ফেলিওর, এবং প্রেগনেন্সিতে ফার্স্ট ট্রাইমাস্টারে ইউজুয়ালি আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। অবভিয়াসলি FFA এর লিমিটেশনস আছে, যেমন FFA তে আমরা কোরিডাল সার্কুলেশনের ডিটেলটা পাই না, এবং অ্যাডভার্স ইফেক্ট গুলো তো আছে যেগুলো আমি আগেই বললাম। তো ওভারঅল আমরা যখনই একটা ফ্লোরোসেন্ট অ্যাঞ্জিওগ্রাম এক্সপ্লেইন করব, এটা আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা যখন এক্সপ্লেইন করব তখন কি কি জিনিস আমাদের মাথায় রাখতে হবে, কি কি জিনিস আমরা মেনশন করব। তার মধ্যে আইটা আমাদের মেনশন করতে হবে, whether it is right eye or left eye। এবং অ্যাঞ্জিওগ্রাম প্লেটে কালার ফান্ডাস ফটো এবং রেড ফ্রি ফটো যদি থাকে, অবশ্যই সেটা মেনশন করতে হবে যে ইট ইস ইনক্লুডেড কালার ফান্ডাস ফটো অ্যান্ড রেড ফ্রি ফটো। এবং ডাই ট্রান্সমিশন টাইমটা আমাদেরকে মেনশন করতে হবে। ডাই ট্রান্সমিশন টাইমের সাথে হাইপারফ্লোরেসেন্স অর হাইপারফ্লোরেসেন্স হচ্ছে সেটা ইন্টেন্সিটিটা, সাইজটা এবং শেপটা, ওভার দ্য টাইম কি চেঞ্জ হচ্ছে, এটা অবশ্যই আমাদের এক্সপ্লেন করতে হবে। ওভারঅল এই FFA তে আমরা পাই। আরো অনেক কিছু ছিল আমাদের এক্সপ্লেন করার, আমরা একটু সময় শর্ট, আমরা যদি পরবর্তীতে আবার সময় পাই তাহলে আরো একটু এক্সপ্লেন করব। কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে এবং ফেসবুক পেজে অবশ্যই আপনারা কোশ্চেন করতে পারেন, আমরা ইনশাল্লাহ ট্রাই করবো অ্যান্সার দেওয়ার। আর আমি একটু বাসকে থ্যাংক ইউ দিতে চাই যে আমাকে এইরকম একটা অপরচুনিটি দেওয়ার জন্য, যার কারণে আমি একটু ডিসকাস করতে পারলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ অল।